হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, মূলত এই ছবিটাই সেখানে ছিল এবং আমি লিখেছিলাম যে প্রায় 2.5 বছর পর, অর্থাৎ জয়নিংয়ের প্রায় 2.5 বছর পর ফাইনালি কিন্তু আমার পুলিশ ভেরিফিকেশন বা পিভিআর কমপ্লিট হলো আজ। তো সেটা নিয়েই মূলত আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ একটা পিডিএফ আমি রেডি করেছি, যেখানে সম্পূর্ণ পিভিআর বা পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে আমি ডিটেলসে লিখেছি। সম্পূর্ণ কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বা বলতে পারো এখানে সমস্ত ডিটেলসগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা যারা পড়াশোনা করছো বা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে হয়তো পরবর্তীতে এটা কাজে লাগবে, তাই আমি ভিডিওটা আপলোড করে রাখছি। যখন তোমাদের প্রয়োজন পড়বে তখন তোমরা এটা দেখে সম্পূর্ণটা জানতে পারবে যে কীভাবে সম্পূর্ণ পিভিআরটা কমপ্লিট হয়েছিল। এবং যারা আমার সাথে জয়েন করেছিল টেকনিশিয়ান পদে বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে, যাদের এখনও পিভিআর কমপ্লিট হয়নি, কারণ অনেক ক্যান্ডিডেটই এখনও পিভিআর কমপ্লিট হয়নি, তো তোমরাও জানতে পারবে যে সম্পূর্ণ পিভিআরটা কীভাবে কমপ্লিট হচ্ছে এবং সেখানে কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হচ্ছে। তো সম্পূর্ণটা দেখে নেবো একবার। দেখো, প্রথমে এখানে আমি লিখেছি, যেমনটা আমি তোমাদের পোস্ট করে বলেছিলাম, ফাইনালি জয়েনিংয়ের প্রায় 2.5 বছর পর আমার পিভিআর বা পুলিশ ভেরিফিকেশন হলো। আমার পাশাপাশি আরও অনেক ক্যান্ডিডেট পিভিআর সেদিন ছিল, যারা মূলত ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল ও পিএসসি ক্লার্কশিপ পদে চাকরি পেয়েছে। অর্থাৎ শুধুমাত্র সেখানে কিন্তু আমিই যাইনি, কেবলমাত্র আমিই ছিলাম একমাত্র রেলওয়ে ক্যান্ডিডেট যে রেলওয়ে টেকনিশিয়ান পদে যুক্ত হয়েছিলাম এবং যার 2.5 বছর বা জয়েনিংয়ের পর ভেরিফিকেশন হচ্ছে। একমাত্র এরকম ক্যান্ডিডেট আমি একাই ছিলাম। তার পাশাপাশি আরও কারা ছিল, ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল যারা রিসেন্টলি জয়েন করছে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল পদে এবং পিএসসি ক্লার্কশিপ পদে যারা জয়েন করছে, তাদেরও কিন্তু পিভিআর সেদিন ছিল এবং তারাই মোটামুটি প্রায় 30-40 জন ক্যান্ডিডেট কিন্তু সেদিন ছিল একসাথে। তো সেক্ষেত্রে সবারই পিভিআর প্রায় একই রকম ছিল। তাদের পিভিআরটা হচ্ছে জয়েনিংয়ের আগে এবং আমারটা হচ্ছে জয়েনিংয়ের পর, শুধু এটুকুই তফাৎ। বাকি সমস্ত ডকুমেন্টস বলো, বাকি সমস্ত প্রসেস বলো, সমস্ত কিছুই কিন্তু সেম। অর্থাৎ তুমি যে কোনো জবই জয়েন করো না কেন, সেক্ষেত্রে পিভিআরের প্রসেসটা সেম। তাই ভিডিওটা আমি আপলোড করে রাখছি, যখন তোমাদের যে অনুযায়ী প্রয়োজন হবে তোমরা দেখতে পারবে। আমার মনে হলো ভিডিওটা তো আপলোড করা থাক, যখন প্রয়োজন হবে তখন নয় কাজে লাগবে, তো সেই জন্যই আমি ভিডিওটা আপলোড করছি। দেখো, এখানে আমি রেলওয়ে টেকনিশিয়ান যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ যেটা স্টেট গভর্নমেন্ট। এবং এক্ষেত্রে প্রথমে কি আমার জয়েনিং হয়ে গেছে, তারপরে পিভিআর হচ্ছে। এবং এক্ষেত্রে কী হচ্ছে, জয়েনিংয়ের আগে পিভিআরটা কমপ্লিট করে নেওয়া হচ্ছে, এটুকুই হচ্ছে তফাৎ। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো। দেখো, এখানে লিখেছি কয়েকজন আমায় কমেন্ট করেছিলে বা এতদিন পর পিভিআর হলো, কোনো সমস্যা হয়েছিল কি না, অর্থাৎ কেন জয়েনিংয়ের 2.5 বছর পর পিভিআর হচ্ছে, এতে কি কোনো সমস্যা হয়েছিল তোমার, বা কোনো সমস্যার কারণে এত দেরি হলো? না, কোনো প্রকার সমস্যা হয়নি। টেকনিশিয়ানে আমরা একসাথে যারা জয়েন করেছিলাম, অর্থাৎ আমরা তো অনেকেই একসাথে জয়েন করেছিলাম, প্রত্যেকের বিভিন্ন সময় পিভিআর হয়েছে। অর্থাৎ বলতে পারো কারো পিভিআর আগে হয়ে গেছে আমার, আবার কারো পিভিআর এখনও কিন্তু কমপ্লিট হয়নি, হয়তো তাদের পরবর্তী কোনো সময় কমপ্লিট হবে, আগামীতে কমপ্লিট হবে। তো এরকমভাবে যখন যার কাগজটা যেভাবে পৌঁছাচ্ছে তার লোকাল থানায় বা লোকাল পুলিশ স্টেশনে, সেইভাবে কিন্তু পিভিআর বা পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট হচ্ছে। এরপর তো এখানে লিখেছি কমপ্লিট প্রসেস অফ পিভিআর বা পুলিশ ভেরিফিকেশন। প্রথমে এখানে দেখো সম্পূর্ণ একটা অ্যাটেস্টেশন ফর্মের ছবি আমি দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাটেস্টেশন ফর্ম। এই অ্যাটেস্টেশন ফর্মটা মূলত জয়েনিংয়ের সময় আমাদের সাবমিট করতে হয়েছিল, সম্পূর্ণটা ফিল আপ করে জয়েনিংয়ের সময় আমাদের সাবমিট করতে হয়েছিল 3 কপি। এবং সেই 3 কপি যে অ্যাটেস্টেশন ফর্ম আমরা সাবমিট করেছিলাম, তার মধ্যেই একটা কপি আমাদের লোকাল থানায় পাঠানো হয়েছে ভেরিফিকেশনের জন্য এতদিন পর। দেখো, জয়েনিংয়ের সময় আমায় এই ধরনের, অর্থাৎ ওপরে যে রয়েছে এই ধরনের অ্যাটেস্টেশন ফর্ম জমা করতে হয়েছিল। সেই অ্যাটেস্টেশন ফর্মের একটি কপি এখন পাঠানো হয়েছে ভেরিফিকেশনের জন্য আমার লোকাল পুলিশ স্টেশনে। কয়েকদিন আগে পুলিশ স্টেশন থেকে কয়েকজন আমার বাড়িতে এসে জানিয়ে গিয়েছিলেন যে আমার পিভিআরের ডকুমেন্টস তাদের কাছে এসেছে, আমার সমস্ত ডকুমেন্টস রেডি করে পুলিশ স্টেশনে যেতে হবে। বা তোমরা হয়তো অনেকেই শুনেছো ডিআইবি এর কথা, অর্থাৎ ডিআইবির কাছে যেতে হবে, বা পাসপোর্টের ক্ষেত্রে হয়তো বেশি শুনেছো এই ওয়ার্ডটা, ডিআইবির কাছে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। এই যে ডিআইবির ফুল ফর্ম দেখো এখানে আমি লিখে দিয়েছি, ডিরেক্টর অফ দ্য ইন্টেলিজেন্স ব্যুরো। এটা হচ্ছে ডিআইবি ফুল ফর্ম, ডিরেক্টর অফ দ্য ইন্টেলিজেন্স ব্যুরো। এবং তার নিচে আরেকটা দেখো টার্ম রয়েছে ডিআইও। এই ডিআইওর ফুল ফর্ম কি, ডিউটি ইন্টেলিজেন্স অফিসার। এরপর দেখো এখানে লেখা রয়েছে এবার সাথে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, অর্থাৎ কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমায়, বা আমি কী কী ডকুমেন্টস নিয়ে গেছিলাম, বা পুলিশ স্টেশন থেকে যারা এসেছিলো আমার বাড়িতে তারা আমায় কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে বলেছিল, তার সম্পূর্ণ লিস্টটা এখানে রয়েছে। 1 নম্বরেই দেখো রয়েছে একটি অ্যাপ্লিকেশন তোমায় করতে হবে। তুমি যদি স্ক্রল করে নিচের দিকে আসো, তাহলে দেখো এখানে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা রয়েছে। এবং আমি যে টার্মটার কথা বললাম উপরে ডিআইও, দেখো এখানে লেখা রয়েছে ডিআইও। এই ডিআইও এর ফুল ফর্ম কী ছিল দেখতে পাচ্ছ, এখানে আমি লিখে দিয়েছি ডিআইওর ফুল ফর্ম ডিউটি ইন্টেলিজেন্স অফিসার। তার জন্য আমি ডিআইওর ফুল ফর্মটাও লিখে দিয়েছি ডিআইবির পাশাপাশি। তো এটা মূলত আমায় করতে হয়েছিল অ্যাপ্লিকেশনটা, এটা মূলত আমার নিজস্ব ডিক্লারেশন।
দেখো বিষয় এখানে রয়েছে চাকরির ভেরিফিকেশনের জন্য আবেদনপত্র, এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে, এটা দেখে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। শুধুমাত্র এখানে দেখো একটা রয়েছে লাইনটা, আমি রাজ্য সরকারের অধীনে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে চলেছি। এটা সাধারণত পুলিশের জন্য লেখা ছিল, তবে আমি যেহেতু রেলে চাকরি পেয়েছি তাই আমি এখানে লিখেছিলাম আমি কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্ডিয়ান রেলওয়েতে টেকনিশিয়ান পদে চাকরি পেয়েছি, চাকরি পেতে চলেছি। কেন লেখা রয়েছে? কারণ তারা পুলিশে জয়েন করছে, এখনও তারা জয়েন করেনি, তাই এখানে লেখা রয়েছে চাকরি পেতে চলেছি। তবে আমার তো জয়েনিং আগে হয়ে গেছে, তাই আমি এখানে লিখেছি চাকরি পেয়েছি। এর আগে আমি কোনো সরকারি চাকরি করিনি, অর্থাৎ এই চাকরিটা করার আগে তুমি যদি সরকারি চাকরি করে থাকো তাহলে তার ডিটেলসটা এখানে তোমায় লিখতে হবে। অর্থাৎ এখানে যেরকমটা রয়েছে পড়ে দেখে নেবে, তার পাশাপাশি তোমার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেভাবে তুমি সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা লিখবে। এই হচ্ছে প্রথম অ্যাপ্লিকেশন, অর্থাৎ 1 নম্বর পয়েন্টটা। এরপর 2 নম্বরে দেখো রয়েছে রেসিডেন্সিয়াল বা বাসিন্দা সার্টিফিকেট। 3 নম্বরে রয়েছে এফিডেভিট, তুমি তোমার ঠিকানার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ তোমার যে ঠিকানা সেই ঠিকানার তুমি যে স্থায়ী বাসিন্দা ও তোমার নামে কোনো অভিযোগ বা মামলা নেই সেই বিষয়ে একটা এফিডেভিট তোমায় তৈরি করতে হবে। তুমি যে কোনো অ্যাডভোকেট বা উকিলের কাছে গিয়ে যদি বলো তাহলে সে তোমায় কিন্তু এই এফিডেভিটটা তৈরি করে দেবে, এবং এফিডেভিটটা অবশ্যই কিন্তু হতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা এফিডেভিটটা তোমায় করতে হবে, নোটারি করলে কিন্তু হবে না। 4 নম্বরে দেখো রয়েছে মাধ্যমিক বা ক্লাস 10-এর স্কুল লিভিং, অর্থাৎ তোমায় স্কুল লিভিং সার্টিফিকেট নিতে হবে মাধ্যমিকের জন্য, অর্থাৎ ক্লাস 10-এর জন্য একটা স্কুল লিভিং নিতে হবে এবং এইচএসের জন্য একটা স্কুল লিভিং নিতে হবে। অর্থাৎ তুমি ধরো সেম স্কুল থেকেই মাধ্যমিক এবং এইচএস কমপ্লিট করেছো, যেমনটা আমি করেছি, সেম স্কুল থেকেই মাধ্যমিকও দিয়েছি, সেম স্কুল থেকে এইচএসও দিয়েছি, সেক্ষেত্রে সেই স্কুল থেকেই তোমায় মাধ্যমিকের জন্য একটা লিভিং সার্টিফিকেট নিতে হবে এবং উচ্চ মাধ্যমিকের জন্য একটা লিভিং সার্টিফিকেট নিতে হবে। 6 নম্বরে দেখো রয়েছে বিএ, বিএসসি, বিকম জেনারেল, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশন যেই কলেজ থেকে কমপ্লিট করেছো সেই কলেজ থেকে তোমায় একটা কলেজ লিভিং সার্টিফিকেট নিতে হবে। 7 নম্বরে রয়েছে দেখো প্রাইমারি স্কুল সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে প্রাইমারি পড়াশোনা করেছো প্রাইমারি স্কুলে, সেই প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটা তোমায় কিন্তু নিয়ে যেতে হবে। 8 নম্বরে রয়েছে মাধ্যমিকের মার্কশিট প্লাস সার্টিফিকেট প্লাস অ্যাডমিট, অর্থাৎ তোমার মাধ্যমিক বা ক্লাস 10-এর মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট। উচ্চ মাধ্যমিকের মার্কশিট প্লাস সার্টিফিকেট প্লাস অ্যাডমিট। গ্র্যাজুয়েশনের ইয়ার ওয়াইজ, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং ইয়ার অনুযায়ী মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট। 11 নম্বরে রয়েছে দেখো আইটিআইয়ের সেমিস্টার অনুযায়ী মার্কশিট, অর্থাৎ প্রতিটা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এরকম প্রতিটা সেমিস্টার অনুযায়ী মার্কশিট এবং কনসোলিডেটেড একটা মার্কশিট হয় 4টে সেমিস্টারের মিলিয়ে, সেই মার্কশিটটা, তার পাশাপাশি ফাইনাল সার্টিফিকেট। 12 নম্বরে দেখো রয়েছে তোমার প্লাস বাবা প্লাস মায়ের ভোটার কার্ড। 13 নম্বরে রয়েছে তোমার প্লাস বাবা প্লাস মায়ের আধার কার্ড। 14 নম্বরে দেখো রয়েছে তোমার প্লাস বাবা প্লাস মায়ের রেশন কার্ড। 15 নম্বরে রয়েছে বাবা প্লাস মায়ের স্কুল সার্টিফিকেট। আমার এটা বলে গিয়েছিল তারা যে বাবা মায়ের স্কুল সার্টিফিকেট তোমায় কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, তখন ফাইনালি যখন আমি সেখানে যাই ভেরিফিকেশনের জন্য তখন কিন্তু এটা আমায় দেখা হয়নি বা দেখতে চাওয়া হয়নি যে তোমার বাবা মায়ের স্কুল সার্টিফিকেটগুলো তুমি বের করো, তবে আমি সাথে করে নিয়ে গেছিলাম, তবে আমার কাছে চাওয়া হয়নি। 16 নম্বরে দেখো রয়েছে যদি পাসপোর্ট থাকে তাহলে তোমার পাসপোর্ট, অর্থাৎ তোমার যদি পাসপোর্ট হয়ে গিয়ে থাকে তাহলে পাসপোর্ট। 17 নম্বর রয়েছে বাড়ির দলিল, যত পুরনো সম্ভব বাবা বা দাদুর নামে, অর্থাৎ তোমার বাড়ির দলিল নিয়ে যেতে হবে, সেটা যত পুরনো সম্ভব তত পুরনো তুমি নিয়ে যাবে, তাহলে তত ভালো, বাবা এবং দাদুর নামে যেন থাকে। 18 নম্বরে রয়েছে তোমার প্লাস বাবা প্লাস মায়ের নাম সহ ভোটার লিস্ট, অর্থাৎ ভোটার লিস্ট যেখানে ছবি সহ নাম থাকে, সেই ভোটার লিস্টটা তোমায় কিন্তু নিতে হবে, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম রয়েছে, সেই পেজগুলো তোমায় নিয়ে যেতে হবে। 19 নম্বর রয়েছে কমিউনিটি সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি কোনো কমিউনিটি থেকে বিলং করো, এসসি, এসটি, ওবিসি, যেই কমিউনিটি থেকে বিলং করো সেই কমিউনিটি সার্টিফিকেটটা তোমায় নিয়ে যেতে হবে। 20 নম্বর রয়েছে যদি বাবা মাকেও মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেট, অর্থাৎ যেমন আমার বাবা মারা গেছেন তো সেক্ষেত্রে আমার বাবার ডেথ সার্টিফিকেটটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হয়েছে। 21 নম্বরে দেখো রয়েছে ডিওবি বা তোমার জন্ম সার্টিফিকেট, অর্থাৎ তোমার বার্থ সার্টিফিকেট তোমার সাথে করে নিয়ে যেতে হবে। উপরিউক্ত সমস্ত ডকুমেন্টসের 2 কপি জেরক্স শুধুমাত্র লিভিং সার্টিফিকেট ও এফিডেভিট বাদ দিয়ে, অর্থাৎ উপরে যে সমস্ত 21টা যে আমি ডিটেলস বা ডকুমেন্টসের লিস্ট এখানে দিয়েছি এই সমস্তগুলো তোমার 2 কপি জেরক্স কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। শুধুমাত্র লিভিং সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, এই 3টের যে লিভিং সার্টিফিকেট এবং তার পাশাপাশি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট, সেটা বাদে বাকি সমস্ত 2 কপি করে জেরক্স নিতে হবে এবং এগুলো তোমায় অরিজিনাল নিয়ে যেতে হবে। লিভিং সার্টিফিকেট এবং এফিডেভিট এগুলো তোমায় অরিজিনাল নিয়ে যেতে হবে, কারণ এগুলো অরিজিনাল জমা নেবে, এবং এগুলোর 1 কপি করে জেরক্স তুমি তোমার কাছে রেখে দিতে পারো, সেগুলো তোমার কাছেই থাকবে, বাকি অরিজিনালটা তারা সময় নিয়ে নেবে। এরপর নিচে এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা রয়েছে, এগুলো নিতে আমি তো বললামই যে অ্যাপ্লিকেশনটা তোমায় এইভাবে করতে হবে, নিজের ডিক্লারেশনের একটা অ্যাপ্লিকেশন। তাহলে এই ছিল সমস্ত ডকুমেন্টসের লিস্ট, দেখতেই পাচ্ছ কত বড় একটা লম্বা লিস্ট রয়েছে এখানে, সমস্ত কিছু কিন্তু এখানে আমি লিখে দিয়েছি, অর্থাৎ যেগুলো আমায় জমা দিতে হয়েছিল বা ডাব্লিউবি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল বা পিএসসি ক্লার্কশিপের জন্য যারা গেছিলো তারাও কিন্তু সেম এই সমস্ত ডকুমেন্টসগুলোই সাবমিট করেছিল। তো সমস্ত ডকুমেন্টসের লিস্টটা আমি তোমাদের জন্য এখানে দিয়ে দিলাম, তো এইগুলো দিয়ে
তোমরা কিন্তু যাদের এখনও পিভিআর হয়নি, যারা টেকনিশিয়ানে জয়েন করেছিলে আমার সাথেই কিন্তু পিভিআর হয়নি, তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে যাবে, তাহলেই কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো যে সম্পূর্ণ পিভিআরটা আমার কীভাবে কমপ্লিট হয়েছিল। সমস্ত ডকুমেন্টসগুলো আমি নিয়ে গেছিলাম, তাদের কথা অনুযায়ী সমস্ত কিছু আমি গ্যাজেট অফিসার দিয়ে সাইনও করে নিয়ে গেছিলাম। আমি সেলফ অ্যাটাস্টেড করিনি, কিছু কিছু ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করেছিলাম, বাকিগুলো আমি গ্যাজেট অফিসার দিয়ে সাইন করে নিয়ে গেছিলাম। তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি। অরিজিনালগুলো আমার কাছ থেকে দেখতে চাওয়া হয়েছিল। সমস্ত ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পর অফিসার আমার কাছে বলেছিল যে অরিজিনালগুলো দেখাও, তখন আমি অরিজিনালগুলো দেখিয়েছিলাম। তবে অরিজিনালগুলো যখন দেখাবে খুবই সাবধানভাবে, যেন অরিজিনালগুলো হারিয়ে না যায়, তো খুব সাবধানে সেগুলো দেখাবে। তো এইভাবে পিভিআরটা ফাইনালি আমার কমপ্লিট হয়ে যায়। তো কোনো অসুবিধা হয়নি। আশা করি তোমরা যারা এখনও পিভিআর করোনি বা তোমাদের যাদের এখনও পিভিআর আসেনি, তোমাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে যে পিভিআরটা কীভাবে হয়েছিল এবং পিভিআরটা এত বছর পর কেন হলো, সেক্ষেত্রে কোনো বিষয় না, এটা কোনো সমস্যার কারণ না। তাহলে আশা করি এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমায় নিচে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস। থ্যাংক ইউ।